আজকের সকালের বাংলাদেশের অতিথি সংস্কৃতি কর্মী জান্নাতুল ফেরদৌস ও আবৃত্তি শিল্পী মুসা আকন্দ। কেমন আছেন আপনারা? ভালো আছি। শুভ সকাল। শুভ সকাল। এবং সেই সাথে আপনাদেরকে পেয়ে আমরা খুবই খুশি। একটু শুরুতেই জেনে নিতে চাচ্ছি আপনাদের কাছ থেকে একে একে যে আপনাদের সকালটা, যেহেতু শিল্পমনা মানুষদের, সেই শিল্পীদের সকালটা কিরকম শুরু হয় সেটা জানবার খুব ইচ্ছা আমাদের, তাই না দেবাশিস? হ্যাঁ, আবার যখন ঘুম ভাঙে তখনই সকাল হয়। আসলে সকালটা খুব সকালে আমার হয় না, এর আগেও বলেছিলাম আপনাদের এখানেই। তো সকালটা একটু দেরিতেই আমার হয়ে যায়। সকালে একটু দেরি করেই হয়, জি, আয়েশ করে। আয়েশ করে। তাহলে রাতটা বোধহয় একটু দীর্ঘায়িত হয়, হ্যাঁ, তাই না? রাতটা দীর্ঘ হয়, জমিয়ে কবিতা পড়া হয়। বাহ, এবার একটু আপুর কাছ থেকে শুনে নিই। আসলে আমি তো শিক্ষকতাও করি, তো সকালটা একদম সকালেই শুরু হয়, করতেই হয়। হ্যাঁ। তো সকালে উঠে নিজের টুকটাক কিছু কাজ করি, মাঝে মাঝে রেয়াজে বসি। বাহ। আর তারপর তো যুদ্ধ শুরু হয়, স্কুলে যাওয়ার একটা তাড়া থাকে। আপনার তো গান কবিতা দুটোতেই একেবারে সমান দৌড়। জি, গান কবিতা দুটোই আসলে করা হয়েছে পারিবারিক একটা আবহ থেকে। আচ্ছা। আমার বাবা মা দুজনেই ভালো গান গাইতেন। বাবা তো ইন্দ্রকিশোর স্যারের কাছে গান শিখেছিলেন। বাহ। তো সেই সূত্রে ওই যে ছোটবেলা থেকে থেকে একটা দেখে আসা যে পারিবারিক একটা দেখা যাচ্ছে যে অনেক সময় আগে যে লোডশেডিংটা হতো, ইলেকট্রিসিটি চলে যেত, তো আমরা ওই বাড়ির ছাদে গানের আসর বসাতাম সবাই পারিবারিকভাবে। বাহ, সেই সব সন্ধ্যা কোথায় যে হারালো। এবার একটু আমরা, যেহেতু হাতের সময় কম, একটু ঝটপট কবিতা শুনে নিতে চাচ্ছি। কার কাছ থেকে আগে শুনবো? দুজনের যৌথ কোনো উপস্থাপনা? যেহেতু স্বাধীনতা মাস চলছে, একটা যৌথ কবিতা করা যেতে পারে। আমরাও শুনতে চাই। বাংলাদেশের গর্ব, কবি নাজনীন নাহার। বাহ। স্বাধীনতা মানেই লাল সবুজের পতাকার পরিচয় বাংলাদেশ। স্বাধীনতা মানেই বীর শহীদ মুক্তিযোদ্ধা আর বীরাঙ্গনার প্রতি শ্রদ্ধা অনিঃশেষ। ২৬ মার্চ স্বাধীনতা দিবস এক গর্বিত ইতিহাস অম্লান। স্বাধীনতার চেতনা ও বিশ্বাসে বিজয়ী হয়েছে জুলাই গণঅভ্যুত্থান। যুগে যুগে যত জন্ম হবে ফ্যাসিস্ট শাসক এই বাংলায়, বীর ছাত্র জনতা তার মূল পাঠাতন করবে, সাথে আল্লাহ আছেন সহায়। ভুলি নাই কভু, ভুলি নাই মোরা ৭১-এর বীর বাঙালি। আল্লাহর রহমত ও একতা থাকলে কভু হব না মোরা কাঙালি। বাংলাদেশ তোমার, আমার স্বদেশ বাংলাদেশ মাতৃভূমি। বাংলাদেশের মাটিতে সদা ঠেকায় মাথা, সদা বাংলার মাটিকেই জমি। দেশের স্বার্থে বিলিয়ে জীবন, পরিতৃপ্তি নিয়ে পরকালে যাব। আত্মা আমার প্রশান্তি খুঁজে পাবে, আমি ধন্য জনার মৃত্যু পাব। বাংলাদেশ আমার আত্মপরিচয় এবং অস্তিত্বের অংশভাগ। বাংলা মায়ের শুভ্র আঁচলে লাগতে দেব না পরাধীনতার দাগ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করিনি কখনো আমি। স্বদেশের প্রতি আমার প্রেম কতটা বিশুদ্ধ তা জানেন অন্তর্যামী। লক্ষ শহীদের রক্তে কেনা বাংলাদেশ আমাদের গর্ব। জীবন যতদিন, চৈতন্য যতদিন, বাংলাদেশের পক্ষে লড়ব। ভালোবাসি বাংলাদেশ, ভালোবাসি তোমায় আমার অস্তিত্বের সমান। তোমার প্রেমে মত্ত থেকে চিরকাল তোমার পক্ষেই লিখব বয়ান। বাহ, কি চমৎকার লেখনী। এবং কবির প্রতিও আমাদের শ্রদ্ধা পৌঁছে দিলাম, এবং সেই সাথে আপনারা খুব দারুণভাবে আবৃত্তি করেছেন, মুগ্ধ হয়ে শুনছিলাম। এবার কি আরেকটা শুনে নিব? আপুর কাছ থেকে শুনি। আচ্ছা। সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়ায়। বাহ। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানও, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম।
কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিভোল হতাম। তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলো তো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কি না। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলতে চাই, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। বাহ, শনি শুনলে গঙ্গোপাধ্যায়ের একটা অসামান্য কবিতা এই পাহাড় চূড়া। খুব মানুষের মনের যে পরিবর্তন, সেই পরিবর্তনের কথাই কবিতার মধ্যে দিয়ে উঠে এসেছে। নদী, পাহাড়, সেগুলো একটা থেকে আরেকটা কিনবার কথাও দ্বীপ, রয়েছে, একদম। দ্বীপ কিনবার কথা রয়েছে। এবং এই যে মানুষ যে প্রতি মুহূর্তে অহংকারী হয়ে উঠেছে এবং একটা সময় গিয়ে ঈশ্বরকেও চ্যালেঞ্জ করে ফেলে মানুষ, সেই জায়গাটা চমৎকারভাবে এই কবিতায় উঠে এসেছে। কিন্তু আমরা আসলে অহংকারের কথা বলতে চাই, সেটা হচ্ছে স্বাধীনতা আমাদের অহংকার। এবং আজকের যেহেতু আলোচনার বিষয় স্বাধীনতার গল্প, সেই অহংকারের স্বাধীনতা নিয়ে আমরা দুজনের কাছে যেতে চাই, কথা বলতে চাই ছোট করে খুবই, যে আমরা দ্রুতই বিরতিতেও চলে যাব। আপনার কাছে আমার প্রশ্ন যেটা, যে একজন আবৃত্তি শিল্পী হিসেবে দেশের ইতিহাস ও স্বাধীনতার চেতনা কিভাবে আপনার কণ্ঠে ফুটে ওঠে সেটি জানতে চাই। স্বাধীনতা আসলে মানে স্বাধীনতা এই শব্দটা শুনলেই মানে নিজের ভাষায় কথা বলা এবং সেই সাথে নিজের অধিকার আদায় করে নেওয়া, এগুলোই আসে। আর মানে মানে দেশের প্রতি এত চমৎকারভাবে আসলে লেখা যায়, মানে সেটা উপস্থাপন করা যায় এবং সকলেই এটাকে বেশ ভালো করে শোনেন। বাহ, এবার একটু আপুর কাছ থেকে শুনতে চাই, মানে আপনি যেহেতু একজন শিক্ষক, সেহেতু আপনার যে আপনার যে ব্যক্তিগত বোধ স্বাধীনতা নিয়ে বা যে চেতনা, সেটা কিভাবে আপনি আপনার পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিচ্ছেন, বা তাদেরকে স্বাধীনতা সম্পর্কে কিভাবে সচেতন করছেন, উদ্বুদ্ধ করছেন দেশপ্রেম সম্পর্কে? আসলে আমার মনে হয় স্বাধীনতা শুধু একটি শব্দ না, আমাদের আত্মমর্যাদা, আমাদের নিজস্বতা। তো আমার যে ক্ষুদে শিক্ষার্থী, এরা তো একদম ছোট, এদের নিয়ে আমি কাজ করছি। তো আমি তাদের মধ্যে এই চেতনা জাগ্রত করি সাধারণত, যে আসলে এটা একটি শব্দে না ধরে বাস্তব জীবনে প্র্যাকটিস করা। এই যে স্বাধীনতার চেতনাটা, এটা ওদের ব্যক্তিগত জীবনে তারা যাতে কাজে লাগাতে পারে। যেমন আমাদের প্রাথমিকের কারিকুলাম, এখানে স্বাধীনতা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ বা দেশপ্রেম, এগুলো নিয়ে অসংখ্য গান, কবিতা, গল্প আছে। এগুলো আমরা প্র্যাকটিস করিয়ে থাকি।
শ্রেণীতে। মানে প্রতিদিনের চর্চার হ্যাঁ, মধ্যে প্রতিদিনের দিয়ে চর্চার প্রজন্মের মধ্যে কাছে থাকে। স্বাধীনতার যে মূল থিমটা সেটি তাদের ভেতরে প্রবেশ করিয়ে দিয়ে সেটি অনুভব করানোটার একটা বড় রকমের কাজ প্রয়াস করছেন, বলা যায়, প্রয়াস হ্যাঁ। রয়েছে মৌয়ের মধ্যে দিয়ে। মুসা, আপনি তো মানে নাটোরের বলা যায় হচ্ছে গিয়ে কি বলবো কৃতি একজন আবৃত্তি শিল্পী। সেখানকার অনেকেই আপনাকে বেশ ভালোভাবে চেনে বা অনেকেই মুসার মতন আবৃত্তি শিল্পী হতে চায়। এটা সেই মুসার কাছ থেকে আর একটা কবিতা শুনে নিতে চাই। ধন্যবাদ। আমি চেষ্টা করছি ভাটফুল কাব্যগ্রন্থ থেকে কবি জাকির হোসেনের লেখা একটি কবিতা, ছোট্ট একটি কবিতা। আমি চাই কেউ একজন কান পেতে বসে থাকুক, আমি ফিসফিস করে বলি ভালোবাসি। আমি চাই কেউ একজন বালিশ ছাড়া ঘুমাক, আমার বুকে মাথা রেখে আমাকে বলুক আমার বুকটাই তার বালিশ। আমি চাই কেউ একজন ভেজা চুলগুলো নিয়ে সোজা আমার কাছে আসুক, আমাকে বলুক চুলগুলো যেন আমি মুছে দেই। আমি চাই কেউ একজন অপেক্ষায় থাকুক, অফিস হতে ফেরার পর আমার জুতা ব্যাগ তাকে বইতে হবে না, শুধু আমায় জড়িয়ে ধরুক, আমার ঘর্মাক্ত শরীরে ঘ্রাণ নিক। আমি পুরুষ, সব ঘানি আমি টানতে রাজি, শুধু কেউ একজন আমায় বলুক ভালোবাসি। আমি আরেকটি ছোট্ট একটি কবিতা পড়তে চাই। নিশ্চয়ই। সুখ অসুখের খেলা, মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা। যখন আমি অসুখের তীব্রতায় অসহ্য যন্ত্রণায় ছটফটের আরামে নিমজ্জিত, শেষ পর্যন্ত সুখ আমাকে ধরা দিল, প্রিয় করে নিল, তবে বড্ড দেরি করে ফেলল। বুকের বাম পাশে শূন্যতার দাবানল, তীক্ষ্ণতা অবিচল, ঘুমহীন বিশাল অফুরন্ত রাত, এ যেন নিত্যদিনের উপহাস, অবহেলিত পরিহাস। যে অসুখের প্রেমে আমি বিভোর, তিলে তিলে ভেতরটাই তো ক্ষয়, অশান্ত হৃদয় তার সুখ শৈবার। চমৎকার চমৎকার। আমরা মুসার কাছে দুটো আবৃত্তি শুনলাম, দুজন কবির, সম্ভবত আধুনিক সমসাময়িক কবি দুজনই, এবং তাদের লেখার এক ধরনের ঝাঁজ রয়েছে, আসলেই। রোমান্টিকতার ভিতরে এক ধরনের ঝাঁজ রয়েছে, যেটা তরুণদের খুব আকৃষ্ট করেছে। একদম। আমরা জান্নাতুল ফেরদৌস মৌয়ের কাছে যেতে চাই। আমরা একেবারেই শেষ দিকে শোয়ের, তো শেষ একটি প্রশ্ন দিয়ে আমরা শেষ করতে চাই আপনার সঙ্গে আলোচনা। সেটা হচ্ছে আজকের দিনে তরুণদের জন্য দেশপ্রেমের কোনো বার্তা কি রয়েছে আপনার কাছে? তরুণদের উদ্দেশ্যে বলতে চাই যে দেশপ্রেম বলতে দেশকে ভালোবাসি এটি শুধু শব্দে না, এটি তাদের প্রত্যেক দিনের আচরণে প্রকাশ করতে হবে। একদম। যেমন তাদের উচিত নিজেকে গড়ে তোলা, দেশের সম্পদ রক্ষা করা, কাউকে না ঠকানো, কেউ বিপদে পড়লে তাকে সহযোগিতা করা, এগুলোই আসলে দেশপ্রেমের চর্চা। আর তরুণরাই তো আগামীর দেশ, আগামীর ভবিষ্যৎ। তারা যদি এগিয়ে যায়, তারা যদি নিজেদের তৈরি করতে পারে, তাহলে দেশও এগিয়ে যাবে। দারুণ। একটু মুসার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আমরা কেবলই এখন মার্চ মাস, স্বাধীনতার মাস চলছে, আমরা গত মাসেই ভাষার মাস পেরিয়ে এসেছি, এবং ভাষা নিয়ে যারা কাজ করছে, ভাষা নিয়ে যারা নিজেদেরকে একটু সমৃদ্ধ করতে চাচ্ছে, যারা মুসা হয়ে উঠতে চাচ্ছে, যারা জান্নাতুল ফেরদৌস হয়ে উঠতে চাচ্ছে, তাদের জন্য কি দিক নির্দেশনা বা কি বলা যায় যে আছে না যে বলবার থাকে যে আমি এই ভুলগুলো করে এসেছি বা আমি এই বিষয়গুলোকে ফেস করে এসেছি, এই বিষয়গুলো যেন আমার যারা অনুজ রয়েছে, আমার পথ ধরে যারা আসতে চাচ্ছে, তাদের ক্ষেত্রে যেন পথটা সহজ হয়। ধন্যবাদ। যারা আবৃত্তি করতে চায় বা যারা ভয়েস নিয়ে কাজ করতে চায়, যারা কবিতা নিয়ে কাজ করতে চায়, আমি বলবো যে আপনারা শুধু কবিতাকেই মানে শক্ত করে ধরবেন বিষয়টা এমন না। কবিতার পাশাপাশি আরও অনেক কিছুই করা দরকার। আসলে মানে কবিতা মানে আমি যেমন আজকে আমাকে মানুষ শুনছে, জানছে, আমি আবৃত্তি করছি, আপনাকেও যে একইভাবে শুনবে এর নিশ্চয়তা আমি দিতে পারছি না। তবে আপনি যদি ভালো কিছু করেন, আপনার কাজ, আপনার দক্ষতা যদি বাড়ান, তাহলে সেক্ষেত্রে মানুষ আপনাকে শুনবে। আমি বলবো যে চর্চা করতে হবে, প্রচুর চর্চা করতে হবে। আমি এখনও শিখছি, মানে আমি শিখে যাব। তবে নতুন যারা আসছেন সবার জন্য শুভকামনা। চর্চার শেষ নেই, আসলে চর্চা করলে সব কিছুই করা সম্ভব। একদম। একজন শিল্পীর তো জীবনের শেষ দিন পর্যন্ত চর্চাটা করে যেতেই হয়, এবং এই চর্চাই তাকে শানিত করে।
তাকে সমৃদ্ধ করে। তো নিশ্চয়ই যে কোনো শিল্প মাধ্যমেই চর্চাটা খুবই গুরুত্বপূর্ণ। এই মেসেজটি আমরা আমাদের তরুণ প্রজন্মকে জানিয়ে দিতে চাই যে চর্চার কোনো বিকল্প নেই এবং সেটিকে ধারাবাহিকভাবেই করে যেতে হবে এবং সেটা শেষ যে কোনো অবধি। কিছুই হোক না কেন। যে কিছুই হোক না কেন। আমরা মুসা আখন্দ এবং জান্নাতুল ফেরদৌস দুজন সংস্কৃতি কর্মী বলা যেতে পারে, আবৃত্তি শিল্পী বলা যেতে পারে। তাদের অনেক সঙ্গে পরিচয়। আজকে পরিচয় অনেক। তাদের সঙ্গে আমরা স্বাধীনতার ঠিক পরের দিন স্বাধীনতার গল্প করলাম, স্বাধীনতার বিষয়ে জানলাম, আবৃত্তি আবৃত্তি শুনলাম। শুনলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসবার জন্য এবং শুভকামনা সকালের রইল বাংলাদেশের আপনাদের জন্য। দর্শকদের জন্য। দর্শক, কথায় কথায় এবং কবিতায় কবিতায় আজকের আড্ডা এখানেই শেষ হচ্ছে। আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন। শুভ সকাল। শুভ সকাল।